This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস কলকাতায় সেখানে একটা আবাসন, সে আবাসনে ঢুকে বন্দুকবাজদের দাপট। ভাবুন, আবারও প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এটা টালিগঞ্জের ঘটনা। টালিগঞ্জের একটি আবাসনে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধ দম্পতিকে লুটের চেষ্টা, লুটে বাধা পেয়ে 1 রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ উঠছে। আবাসনের সাফাই কর্মী সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ উঠছে। অভিযুক্ত 3 জনকে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা গ্রেফতার করেছে। অভিযুক্ত সাফাই কর্মী ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা বলে জানা যাচ্ছে। 68 নম্বর লেক অ্যাভিনিউ আবাসনের 9 তলায় থাকেন এই প্রবীণ দম্পতি। জানা গিয়েছে গতকাল সন্ধ্যে 6:30টায় 2 বন্ধুকে নিয়ে আবাসনে ঢোকেন সাফাই কর্মী। ফ্ল্যাটের গেট খুলতেই লুটপাটের চেষ্টা শুরু করে দেয় ওই 3 অভিযুক্ত। পুনমদের চিৎকার শুনে ওপরে উঠে আসেন অন্যান্য আবাসিকরা। আমার হাজবেন্ডের মানে একটা নেচার কি, ও যখন এগুলো ওয়াশ করায় সিঁড়ি, তো ও এখানটাই বসে থাকে। গ্রিলটা খোলা ছিল, আমি ঘরের ভিতরে কাজ করছিলাম। হঠাৎ জোরে মানে একটা আওয়াজ সাউন্ড হওয়াতে আমি দৌড়ে এসে দেখি আমার হাজবেন্ড এখানে বসা, 2টো ছেলে। ওরা আমার হাজবেন্ডকে মুখ চেপে ধরেছে, একজন আরেকজন ধাক্কা দিচ্ছে। তো আমি ছুটে আসাতে ওরা আমার দিকে এখন ফায়ারিং করার চেষ্টা করে। হতে হতে ছেলে 2টো পালিয়েছে। আর ওই সাফাইওয়ালা একদম নর্মাল ওয়েতে দাঁড়িয়েছিল। তখন আমি ওকে বলেছি ইয়ে তোমারা কাম হ্যাঁ, কিন্তু আমরা তখন মানে এমন প্যানিক ছিলাম এই মোমেন্টটায় যে কিছু যে বলবো। ও তারপর কাজের টাকা নিয়ে চলে গেছে। এরপর তো পুলিশকে ইনফর্ম করি, সবকিছু হয়। জমাদারকে হ্যাক করেছিলাম, ওই গ্যাং নিয়ে এসে আমাদের অ্যাটাক করেছিল এবং একটা ফায়ারিং হয়েছিল। এই জমাদার কি আপনার পরিচিত, মানে আপনার বাড়িতে কাজ করতো? 2 মাস ধরে আসতো, এক এক সময় আমরা হ্যাক করতাম। কি নাম ছিল? সন্দীপ। অনেকদিন ধরে 2-1 ফোন করছিল যে আমি আসবো করে। ওই 2টো ছেলে লুকিয়েছিল সিঁড়ির মধ্যে। ক্লাসিক্যাল গেটটা বন্ধ থাকে, নিচের গেটটা খুলে আমি ওদের ঢুকিয়ে, মানে ছেলেটা কাজ করছিল, ওরা লুকিয়েছিল, ওরা মোবাইল ফোনে ডেকে নিয়েছে। এসে আমাকে গলাটা টিপে টেপ মারার চেষ্টা করেছিল। হ্যাঁ, ঘরের ভিতরকে লিফটের সামনে। নতুন কোনো সুপার অ্যাপয়েন্ট ছিল, এটা পুরোনো লোক ছিল না আমাদের, এটা কোনো নতুন লোক ছিল। উনি বিল্ডিং এ করতে পারবেন? এই এরিয়া এখন অনেক ঘটনা ঘটছে দাদা। এখানে কেউ মার্কেট আগে দেখি নাই, দেখি পরে এরা আসে। এটা লাস্ট 1-1.5 বছর। আচ্ছা, এই বাড়িতে কি সিসিটিভি মানে পুরো একদম? না, পুরো খালি নিচে গ্রাউন্ড ফ্লোরে লাগানো আছে, ওটাই, আর কিছু নেই। নিরাপত্তার বিষয়টি নিয়ে আরও সতর্ক হওয়া উচিত ছিল। ঘটনার পর পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে, এমনটাই জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর মনীষা বসু। তার বক্তব্য শোনাবো আপনাদের। আনপ্রেডিক্টেবল যে এইরকম ওদেরই সিকিউরিটি লোক এইরকম 2 জন লোককে নিয়ে এসছে, এটা করিয়েছে। এটা ওদের নিজের বাড়ির আমার মনে হয় সিকিউরিটি আরও একটু করা দরকার ছিল। মানে আগে থেকে একটু করা দরকার ছিল। আর দেখুন, ওই যে ছোটোখাটো ব্যাপার হয় তার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম পেট্রোলিং বাড়ানোর জন্য। থানা সেটা করেছে, বাড়িয়েছে পেট্রোলিংটা। গতকাল ভোর সন্ধেবেলায় লেক অ্যাভিনিউর এই বাড়িতেই ডাকাতির ঘটনা, অর্থাৎ ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। বাড়ির সাফাই কর্মী দুষ্কৃতীদের নিয়ে এসে তারা লুট করার চেষ্টা করেন। যখন এই বাড়ির মহিলা তিনি চিৎকার দেন, লোকজন জড়ো করেন, তখনই ভয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। উপস্থিত বুদ্ধি প্রয়োগ করেন দম্পতি, অর্থাৎ মহিলা তিনি চিৎকার দেন। চিৎকার দেওয়াতে আবাসনের অন্যান্য যারা বাসিন্দারা তারা দৌড়ে আসেন। তখনই ভয় পেয়ে সেই সাফাই কর্মী সহ 2 জন দুষ্কৃতী পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় 1 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। একেবারে ভর দুপুরে এই এলাকায়, অর্থাৎ অভিজাত এই এলাকায় এইভাবে একেবারে 68 অ্যাভিনিউ, লেক অ্যাভিনিউ, সেখানে এইভাবে গুলি চালিয়ে লুট করার চেষ্টা, তাতে কিন্তু আতঙ্কিত এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা। তবে এই ঘটনায় গতকাল সন্ধেবেলাতেই অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেফতার করেছে লালবাজারের গুন্ডা দমন শাখা। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। এবং খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার পর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে খাস কলকাতায় রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কিভাবে দেখছেন বিষয়টি, কি বলছেন শোনাবো আপনাদের। রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এখানে এখন একটা অংশে দুষ্কৃতিতে পরিণত হয়েছে। ফলে সেই দুষ্কৃতি রাজত্বে এই ধরনের ঘটনা এখন মুখ্যমন্ত্রীর ভাষায় জল ভাতের মতো। কলকাতার মধ্যে টালিগঞ্জ, বহুতল আধুনিক আবাসন, নানান রকম বন্দোবস্ত, সেখানেও গুলি চলল, নিরাপত্তা নেই।
সেখানেও গুলি চলল। কি হচ্ছে এটা? পশ্চিমবাংলায় আইনের কোনো শাসন নেই, নিরাপত্তা নেই, মানুষ তারা বুঝতে পারছেন যে কী বিপদের মধ্যে পড়েছেন। সরকার আছে, পুলিশ আছে, পুলিশ মন্ত্রী আছে, কিন্তু তারা যোগ্যতা পরিচয় দিতে পারছেন না। বাংলা সর্বনাশ হচ্ছে। বিষয়টি প্রশাসনের নজরে এসেছে, ইতিমধ্যে পুলিশ তদন্ত করেছে, অ্যারেস্ট করাও শুরু হয়েছে। কোনো অন্যায় করে কেউ পার পাবে না, এটা একদম দায়িত্ব নিয়ে বলা যায়। অন্যদিকে পাহাড়ের ছবি আপনাদের দেখাবো, সেখানে লাগাতার বৃষ্টি চলছে। 10 এবং 31 নম্বর জাতীয় সড়কে ব্যাপক ধস নেমেছে। দার্জিলিং কালিম্পংয়ের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কার্শিয়াংয়ে টয় ট্রেনের লোকো শেডে জল ঢুকে গিয়েছে। সিকিমের মেল্লি থেকে জোরথাং যাওয়ার রাস্তা একেবারে ধসে বিপর্যস্ত। তিস্তাবাজার এলাকায় জল বইছে রাস্তার ওপর দিয়ে। আমার সহকর্মী প্রসেনজিৎ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রসেনজিৎ, এই বিপর্যয় মোকাবিলার কী কী বন্দোবস্ত গৃহীত হচ্ছে? সেখানকার জনজীবন এক প্রকার স্তব্ধ। সার্বিকভাবে আমি একটু জানতে চাইবো তোমার কাছ থেকে, আর কি কি জানা যাচ্ছে, আর কি কি পরিস্থিতি? দেখো, বিপর্যয় মোকাবিলা করতে গিয়ে প্রতি পদে বাধার সম্মুখীন হতে হচ্ছে, কারণ ক্রমাগত এক নাগারে টানা বৃষ্টি। দার্জিলিং স্টেশনের কাছে যেভাবে ধস নেমেছে, লাইভ ভিডিও কার্যত ভাইরাল। গাড়ি গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নেমে আসছে, একটা বড় পাথরের চাই এবং মাটি, পাহাড়, গাছ হুড়মুড়িয়ে নিচে নেমে আসছে। কার্শিয়াংয়ে যে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের যে লোকো শেড, সেই শেডের ভেতর দিয়ে প্রবল বেগে জল বইছে, সেখানেও দুর্ঘটনার আশঙ্কা। টয় ট্রেনের লাইন একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত। এটা যদি দার্জিলিং এর চেহারা হয়, তাহলে সিকিমের ক্ষেত্রেও NH10 বিভিন্ন এলাকায় নতুন করে ধস নেমেছে। মেল্লি থেকে জোরথাং যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কার্যত আর নেই। গোটা রাস্তা তিস্তায় তলিয়ে গিয়েছে। সব মিলিয়ে কিন্তু পাহাড় জুড়েই পরিস্থিতি খারাপের দিকে এগোচ্ছে, যদি না বৃষ্টি থেমে যায়। এই বৃষ্টি যদি ক্রমাগত চলে, তাহলে কিন্তু এই দুর্ভোগ আরো বাড়বে। ধন্যবাদ প্রসেনজিৎ, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো।